বাংলাদেশে বিপ্লবের পর ডক্টর ইউনূস সাহেব যখন সরকার গঠন করেন, তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটি আশা ছিল যে দেশের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার একটি পরিবর্তন আনা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই সে বিষয়ে কাজ করতেছিলেন এবং এখনও কাজ করতেছেন। তবে দেশের মানুষের এই কাজের অগ্রগতি নিয়ে অনেকটা প্রশ্ন ছিল এবং দেশের অনেক মানুষ অনেকটা আশাহত হয়ে গিয়েছিলেন যে এই ডক্টর ইউনূস হয়তোবা আ পরিবর্তন আনতে সক্ষম হবেন না। তবে ইদানিংকালে একটি বিষয় সামনে এসেছে যে ডক্টর ইউনূস কী ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন এই সংস্কার কাজ পরিচালনা করতে তার কিছুটা আইডিয়া পাওয়া গেছে। বিশেষ করে বর্তমান বাংলাদেশ সরকারের এগেইনস্টে খুবই শক্তিশালী একটি গ্রুপ সক্রিয়ভাবে কাজ করতেছে এবং তাদের মূল টার্গেট হচ্ছে যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার কোনো পরিবর্তন না আনতে পারে। এই গ্রুপটির নেতৃত্বে রয়েছে বর্তমান বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রধান এবং এই সশস্ত্র বাহিনী প্রধানের অধীনে কয়েকজন জেনারেল এবং বাংলাদেশে অন্যতম প্রধান একটি রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কিছু সুশীল সমাজের একটি অংশ। এই ৩টি গ্রুপ একসাথে মিলে একটি বড় গ্রুপ তৈরি করেছে যারা ইন্ডিয়া থেকে সরাসরি ডাইরেকশন নিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার যাতে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার অথবা সরকার পরিচালনা ব্যবস্থার কোনো পরিবর্তন না আনতে পারে, সেজন্য ওরা আস্তে আস্তে সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে। বিপ্লব সংগঠিত হওয়ার পর কিছুটা কাজ অত্যন্ত সতর্কতার সাথে করা উচিত ছিল যারা নেতৃত্ব স্থান নিয়েছিলেন। নানা কারণে সেটা করা সম্ভব হয়নি। এটা আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি কীভাবে আসিফ নজরুল বিপ্লবটাকে বেহাত করার চেষ্টা করেছে। তারপরও যতটুকু সম্ভব হয়েছিল সেগুলো আস্তে আস্তে ধূলিসাৎ করার চেষ্টা করা হচ্ছে। রিসেন্টলি উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্য সামনে এসেছে, সেখানে উনি পরিষ্কারভাবে বলেছেন তৎকালীন সময়ে যে সরকার গঠন সম্পর্কে যে আলোচনা হচ্ছিল, সেখানে বর্তমান সেনাবাহিনী প্রধান ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সরকার প্রধান হিসাবে গ্রহণ করতে চাচ্ছিল না। ওর যুক্তি ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন কনভিক্টেড পারসন এবং দেশের অন্যতম বড় একটি দল আওয়ামী লীগ ওনাকে সাপোর্ট করে না, তাহলে কীভাবে ওনাকে সরকার প্রধান করা হবে। কিন্তু তৎকালীন সময়ে সেনাবাহিনীর প্রধানের অনুকূলে এই সমস্ত নিয়ন্ত্রণ ছিল না। সেজন্য উনি সেটা মানতে বাধ্য হন। তারপর থেকেই উনি আস্তে আস্তে উনার আলাদা একটি গ্রুপ তৈরি করার চেষ্টা করেছেন এবং সুকৌশলে ওরা প্রথমে বিএনপিকে রাজি করাতে সক্ষম হয়েছে। তারপর এই সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশে যে বুদ্ধিজীবী একটি গ্রুপ রয়েছে সেখানে ওদের অনুগামী কিছু মানুষকে দাঁড় করাতে সক্ষম হয়েছে এবং এই কাজটির পেছনে সবথেকে বেশি সহায়তা করেছে ইন্ডিয়া কারণ ওদের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে যদি এমন একটি শক্তি বাংলাদেশের রাজনীতিতে উদয় হয় যারা ইন্ডিয়ার এই আধিপত্য বাংলাদেশে সহ্য করবে না। এরকম সম্ভাবনা ওরা দেখতে পাওয়ার কারণেই ওরা উঠে পড়ে লেগেছিল যে এমন একটি শক্তিকে দাঁড় করিয়ে বাংলাদেশে যাতে আমূল কোনো পরিবর্তন না আসে। আসিফ মাহমুদের বক্তব্যে সেটা পরিষ্কার যে ওয়াকারুজ্জামান প্রথম থেকেই ও ইন্ডিয়ার একজন এজেন্ট ছিল। কারণ হাসিনার আমলে যারা বাংলাদেশের সেনাবাহিনীতে বড় বড় পদে যুক্ত হয়েছেন তারা সবাই ইন্ডিয়ান আর্মি দ্বারা সিলেক্টেড হয়েছেন। তারপর ওনারা বড় কোনো পজিশনে যেতে সক্ষম হয়েছেন। কাজেই ওয়াকারুজ্জামান যে হাসিনার হয়ে অথবা ইন্ডিয়ার হয়ে কাজ করবে সেটা পরিষ্কার ছিল। তবে আনফরচুনেটলি বাংলাদেশের বিপ্লবের পর সাধারণ সুশীল সমাজের পক্ষ থেকে ওয়াকারুজ্জামানের প্রত্যাহারের কোনো দাবি উঠেনি। সেটা খুবই দুঃখজনক এবং আরেকটি বিস্ফোরা রয়ে গেছে। আমি সাধারণত ২টি বিস্ফোরা বলে থাকি। নতুন বাংলাদেশের ২টি বিস্ফোরা, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ওয়াকারুজ্জামান এবং আরেকটি হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু। এখানে টেকনিক্যালি জিনিসটা বুঝতে হবে। ওয়াকারুজ্জামানের কিন্তু প্রধান হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। এখানে ডক্টর ইউনূসের কর্তৃত্ব ওয়াকারুজ্জামানের উপরে প্রতিষ্ঠা করা খুবই কঠিন হবে। টেকনিক্যালি এই চুপ্পু এবং ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের থেকেও শক্তিশালী একটি অবস্থানে রয়েছে
যদিও বা বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসের সাথে রয়েছে। তো চুপ্পু এবং ওয়াকারুজ্জামান বিস্ফোরা থেকে হয়তোবা ক্যান্সারে রূপ ধারণ করতে পারে এবং সেটা খুবই রিসেন্ট কার্যক্রম দেখে মনে হচ্ছে সেটা খুবই তাড়াতাড়ি ওরা করতে যাচ্ছে। ডক্টর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান চাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে আবার অতি তাড়াতাড়ি যাতে পুনর্বাসন করা যায় সেটা ইন্ডিয়ার দেয়া ম্যান্ডেট এবং তার এই কাজটি করার ক্ষেত্রে ওয়াকারুজ্জামান একা সফল হবে না সেটা সে বুঝতে পেরেছে। সেজন্য বিএনপিকে এবং সুশীল সমাজের একটি অংশকে ওর সাথে একত্রিত করেছে। ইন্ডিয়া চায় বাংলাদেশে আওয়ামী লীগ শক্তিটি থাকুক, কারণ আওয়ামী লীগ ইন্ডিয়াকে যেভাবে সার্ভিস দিয়েছে বাংলাদেশের অন্য কোনো দল সেভাবে সার্ভিস দিতে সক্ষম হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তো ওয়াকারুজ্জামানের এখন উঠে পড়ে লাগার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন অনেকদিন হয়ে গেল সরকারে আছেন। উনি সেনাবাহিনীতে অল্টারনেটিভ একটি লিডারশিপ গ্রুপ তৈরি করতে সক্ষম হয়েছেন এবং উনি সুযোগ বুঝে হয়তোবা ওদেরকে সামনে নিয়ে আসবেন। আমি বলতে চাচ্ছি যে হয়তোবা ওয়াকারুজ্জামানকে উনি সুযোগ বুঝে প্রত্যাহার করে নেবেন, অর্থাৎ সেনাবাহিনী প্রধান থেকে বরখাস্ত করবেন। প্রথমত সেটা হয়তোবা সম্ভব হয়নি, কারণ তৎকালীন ডক্টর ইউনূস কিন্তু রাজনৈতিক বাইরের একজন মানুষ। উনি সেনাবাহিনীর ভেতরের সেরকম কোনো প্রভাব ছিল না। কাজেই উনার একটি লিডারশিপ গ্রুপ তৈরি করতে একটু সময় লেগেছে, সেটা স্বাভাবিক। তো ওয়াকারুজ্জামান সেটা কোনোভাবে বুঝতে পেরেছে এবং সেটা সে এখন উঠে পড়ে লেগেছে যাতে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে যাতে আবার পুনর্বাসন করা যায়। তো এখন বাংলাদেশের মানুষকে একটি খুবই শক্তিশালী অবস্থান নিতে হবে। বিশেষ করে আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন সাধারণ ছাত্র জনতা, উনাদেরকে এখন স্বতঃস্ফূর্ত একটি দাবি তুলতে হবে যে বর্তমান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরে যেতে হবে। প্রথমত ও যে ক্রাইম করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের দুর্ধর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন, এমপি মন্ত্রী, ওদের সবাইকেও আশ্রয় দিয়েছে ক্যান্টনমেন্টে এবং ওদেরকে বিচারের সম্মুখীন না করে ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এটা আসলে সবথেকে বড় ক্রাইম। এর পরবর্তীতে ও সেনাবাহিনীর যে একটি মাফিয়া চক্র রয়েছে যারা সরকারকে কাজে লাগিয়ে বা সরকার তাদেরকে কাজে লাগিয়ে বিভিন্ন অপকর্ম করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতেও বাধা সৃষ্টি করেছিল। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আয়নাগর পরিদর্শন করতে দেয়া হয়নি, আয়নাগরের বিভিন্ন আলামত ধ্বংস করা হয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে সবথেকে বড় বাধা সৃষ্টি করেছে ওয়াকারুজ্জামান। তারপর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের সকল মানুষ ওয়াকিবহাল ওই সময় কী হয়েছিল এবং এর পুনর্বিচারের একটি শক্ত দাবি উঠেছিল। সেটাও এই ওয়াকারুজ্জামানের নাকচ করে দিয়েছে। ওয়াকারুজ্জামানের কারণে সেটা আপাত দৃষ্টিতে সম্ভব বলে মনে হচ্ছে না। কাজেই ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশে সেনাবাহিনীর লিড করার মতো পজিশনে নেই। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এটা স্বতঃস্ফূর্ত একটি দাবি নিয়ে আন্দোলনে নামতে হবে। আমার মনে হয় ঈদের পরেই সে আন্দোলনে যাওয়া উচিত। ওয়াকারুজ্জামান একটু ট্রাই করে দেখলো যে যেহেতু রমাদান মাস এখন, ও একটু কথাবার্তা বলে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেছে। হয়তোবা ঈদের পরে এই অ্যাক্টিভিটিটা একটু নরমাল করে ফেলা হবে। তবে বাংলাদেশের ছাত্র জনতাকে আন্দোলন করে ওয়াকারুজ্জামানকে এখনই সরাতে হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো উচিত। এই দুটা যতদিন পর্যন্ত এই ক্ষমতার দৃশ্যপটে রয়েছে ওরা কোনো না কোনো কিছু করার চেষ্টা করবে এবং ভারত অনেকটা চেষ্টা করেছিল, হয়তো আমি বিশ্বাস করি না যে ভারত চেষ্টা করেছিল শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করার জন্য। শেখ হাসিনা নিজে থেকে চেষ্টা করেছিলেন যে উনি পুনর্বাসিত হবেন, কিন্তু আপাতদৃষ্টিতে সেটা মনে হচ্ছে না, কারণ ভারত এরকম পরাজিত একটি শক্তিকে আবার পুনর্বাসন করবে বলে আমার মনে হয় না। তো বর্তমান যে প্ল্যানটা হচ্ছে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে যাতে পুনর্বাসিত হয়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যদি করতে দেয়া হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ যে তাদের নিজস্ব কার্যক্রম অব্যাহত রাখবে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, ওরা বাংলাদেশে ভালো কোনো সময় চায় নাই, ওরা ভবিষ্যতে সেটা চাবে না। তো বিএনপির বর্তমান যে অবস্থান নিচ্ছেন ওনারা হয়তোবা আগামী নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসবেন। তারপর কি হবে? আওয়ামী লীগ যদি সংগঠিত হয়ে যায় তাহলে বিএনপিকে ক্ষমতা থেকে নামাতে প্রায় ২-৩ বছরের মতো সময় লাগবে না আমার যেটা মনে হয়। কারণ আওয়ামী লীগ ১৫ থেকে ২০ বছর বাংলাদেশের ক্ষমতা কেন্দ্র ছিল এবং ওদের
পেছনে ভারতীয় ষড়যন্ত্র রয়েছে। কাজেই ভারত এবং আওয়ামী লীগ একসাথে হয়ে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপিকে ক্ষমতায় বেশি দিন থাকতে দেবে না। সেটা ওনাদেরকে এখনই বুঝতে হবে। সেটা যদি ওনারা বুঝতে না পারেন তাহলে অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের জন্য। এবং আমার মনে হয় বিএনপির শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন তাদেরকে ভারত ব্ল্যাকমেইল করতে সক্ষম হয়েছে, সেটা যে কোনোভাবেই হোক। কাজেই ওনারা শক্ত একটি অবস্থান থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। আমার মনে হয় বিএনপির ওই প্রথম সারির নেতাদেরকে সরে যাওয়া উচিত। বিএনপির দ্বিতীয় সারি বা যেরকম অনেক নেতা রয়েছেন যারা এখনও ব্ল্যাকমেল হননি, তাদেরকে সামনে নিয়ে আসা উচিত এবং তাদেরকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সামনে রেখে বাংলাদেশের মানুষ বিএনপিকে যেভাবে চেনে সেভাবে সেই বিএনপি হয়ে যদি রাজনীতি করতে পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো এবং বিএনপি ভবিষ্যতের জন্য ভালো হবে। তবে ঈদের পরে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা ওয়াকারুজ্জামানের বরখাস্তের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে হবে এবং সে ব্যাপারে আন্দোলন করতে হবে। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।